বাসর ঘরে ঢুকেই দেখলাম বউ আমার চিটটাং হয়ে ঘুমাচ্ছে। আজ যে তার বিয়ে হয়েছে তা হয়তো তিনি ভুলেই গেছেন। আমিস এই যে ইরাবতী উঠেন। শুনেছি নাম ইরা। এই যে ফুলটুসি উঠেন গায়ে ধাক্কা দিয়ে। বোক মোড়ামুড়ি দিয়ে উঠে বসে, লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে। আমিস আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমার বউ। বোক তো কিনে নিয়েছেন নাকি যা ইচ্ছে তাই করবেন? আমিস বিয়ে সম্পর্কে কিছু জানো? বোক পরে জানবো, এখন ঘুম পাচ্ছে অনেক, গুড নাইট। আমিস আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকেন। বোক দেখেন পেঁচাল পারবেন না, আপনার জন্য একটা থেকে 12:30 পর্যন্ত জেগেছিলাম। আর পারব না। বিরক্ত করবেন না। আমিস তোমাকে তোমার ভাবি বা বান্ধবী কিছু বলেনি বাসর রাত নিয়ে? বউ আপনি তো একটা অশুভে অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন, আপনাকে আপনার বাপ মা শিখায়নি? আমিস আচ্ছা পরিচিত হয়ে নেই। বোক কেন বিরক্ত করছেন শুধু শুধু? আমিস আচ্ছা আপু আপনি ঘুমান, আমার বাসর রাত চলে গেল। গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। বোক শুয়া থেকে উঠে বসল। দরজা লাগালেন কেন? আমিস না খুলে রাখি, চোর এসে আমার সব কিছু নিজের মনে করে নিয়ে যাক। বোক কিছু বলল না, আবার শুয়ে পড়ল। আমিস ওয়াশরুম থেকে কাপড় পাল্টে খাটে এসে বসলাম। বোক আবার উঠে বসল, কান্না ভেজা চোখে তাকাল। আমিস কি? বোক খাটে উঠলেন কেন? আমিস না খাটে উঠব না তো আসমানে উঠব। বোক একটু শান্তি মতো কি ঘুমাতেও দিবেন না? ভাইয়া অসহায় ভাবে তাকাল। আমিস হো তুমি শান্তিতে ঘুমাও, আমি অশান্তিতে ভুগি। তুমি কি অটিয়ম শিশু নাকি? বোক কিসের ঘুম কিসের কি? একবারে কলার চেপে ধরে নিজের লিমিটে থাকবেন। কিছু বলছি না দেখে। কি মনে করছেন? চোখ রাঙ্গিয়ে। আমিস আচ্ছা সরি। মেয়ে মানুষ রাগলে এত কিউট লাগে জানতাম না, কিন্তু বউকে পটাবো কেমনে? যা বলি তাতেই খেপে যায়। আমার তো বিড়াল মারতে হবে। বোক আমি এখন ঘুমাবো, আর একবার যদি বিরক্ত করছেন তো খবর আছে। আমিস আচ্ছা কাপড় তো পাল্টে নেন। বোক লাগবে না। আমিস নাস্তা খাবেন? বোক উফ মরণ। আমিস আচ্ছা আমি এই পাশে একটু ঘুমাই। বোক না। আমিস তো আমি কোথায় ঘুমাবো অসহায় কণ্ঠে। বউ ফ্লোরে ঘুমান তো। আমিস আমার রুম, আমি ফ্লোরে ঘুমাবো না। বোক আচ্ছা মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমান তো। আমিস এই তো সুযোগ, তুমি একবার ঘুমাও দেখো আমি কি করি। আচ্ছা বলে একটা বালিশ দিয়ে শুইলাম। ইরা একটু পর দেখেন আপনাকে বিশ্বাস করে খাটে শুইতে দিলাম। বিশ্বাসের ঘরে চুরি করবেন না। আমিস হু একবার ঘুমাও। লাইট অফ করতে চিল্লাই উঠল। ইরাক লাইট দেন বলছি। আমিস আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। ইরা না লাগবে না। আমি কাউকে বিশ্বাস করি না। কি আর করার, অতপর লাইট দিয়ে রাখলাম। সে ঘুমাচ্ছে কিন্তু আমার মন আনচান আনচান করছে, কি মায়াবী চেহারা। সুর সুর করে বালিশ সরিয়ে ফ্লোরে ফেলে দিলাম। একবার ভাবছি কাছে যাব, আরেকবার ভাবছি না থাক। সবুরে মায়া ফলে তারপরে ও আস্তে করে বুকে টেনে নিলাম। আর আগালাম না। সকালে তো ঘুম ভাঙতেই আমি অষ্টম আর্চে দেখে ফেললাম আমার বউ আমার বুকে মুরগির বাচ্চার মতো গুটিসুটি হয়ে লেপ্টে গভীর ঘুমে তলিয়ে আছে। আর বালিশ ফ্লোরে পড়ে আছে। আর শাড়ি অর্ধেক খুলে মাটিতে। বুঝাই যায় সে এটা টের পেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিন্তু বউ তো আমারই, যা হবে দেখা যাবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। 7:30টার উপরে বাজে। ছোট বোন দরজার নক করল। ফারিয়া ভাইয়া। ভাইয়া উঠ। আম্মু ডাকছে, বউ পেয়ে কি আজ ঘুম? মেয়ের বাবার এত বড় কলিজা থাকতে নেই। কারণ মেয়ে বিয়ে দিতে হয়, পরে সংসার করে। তাদের থাকতে হয় মাথা নিচু করে। একটা মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিবে। আর সেখানে মেয়ের বাবা উঁচু গলায় কথা বলবে এমন হতে পারে না। শত অপমানেও বাবা চুপ থাকেন। তিনি জানেন মেয়ের জীবনে শান্তি আর সম্মানের জন্য তাকে সবকিছু মেনে নিতে হবে। মেয়ের সুখের কথা ভেবেই তিনি সব ধরনের অপমান সহ্য করতে রাজি হন। তবে একটা কথা কেউ বলে না, মেয়ের বাবা নিজের ভেতর কতটা কষ্ট পুষে রাখেন। একসময় হয়তো তিনি ভাবেন, এটাই কি আমার দায়িত্ব ছিল?
মেয়েকে ভালো ঘরে দেওয়ার জন্য নিজেকে এতটা ছোট করে দেখাতে হবে? সমাজের এই বাস্তবতা মেনে নিয়ে মেয়ের বাবা তার দায়িত্ব শেষ করেন। কিন্তু তার মনের একটা কোণায় হয়তো সবসময় প্রশ্ন থেকে যায়, মেয়ে কি সত্যিই সুখী? আমি কি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পেরেছি? বর্ষাকে বাড়ি নিয়ে আসায় সবচেয়ে বেশি রাগ করল তার দাদি। নিজের ছেলের এমন হঠকারিতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রেশার লো হয়ে পড়ে রইলেন বিছানায়। কারোর সাথে কথা বলছেন না। সব দোষ দিলেন তার পুত্রবধূ শিউলি বেগমকে। সেই স্বামীর মাথাটা এভাবে নষ্ট করেছে। না হলে কোনো বাবা বিয়ের 1 মাসের মাথায় মেয়েকে শ্বশুর বাড়ি থেকে রাগ করে নিয়ে আসে? বর্ষার মা শিউলি বেগম চুপচাপ রান্নাঘরে কাজ করছিলেন। দাদির রাগ আর ছেলের সিদ্ধান্তে পুরো ঘরে থমথমে পরিবেশ। শিউলি বুঝতে পারছিলেন স্বামীর এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারবে না কেউ। কিন্তু তিনি জানেন তার মেয়ে বর্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বর্ষা বসেছিল নিজের ঘরে। চোখমুখ শুকনো, যেন সব কান্না শেষ। মা এসে তার পাশে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, বর্ষা, এমন কি হলো যে তোমাকে বাবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হলো? আমরা কি কিছু জানি না? বর্ষা মায়ের দিকে তাকিয়ে রইল। চোখে কষ্টের ছাপ। শিউলি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার বাবা কখনো চায়নি তুমি এমন পরিবেশে থাকো। এ কারণেই সে তোমাকে নিয়ে এসেছে। কিন্তু তুমি কি বুঝতে পারছো, এই অবস্থায় তোমার দাদির মতো অন্যরাও তোমার বাবাকে দোষ দেবে? বর্ষা কাঁপা গলায় বলল, মা, আমি কি ভুল করলাম? নিজেকে রক্ষা করতে চেয়ে বাবার মাথা নিচু করে দিলাম। ঘরের বাইরে শীতের হিমেল হাওয়া বইছিল। ভেতরে চাপা উত্তেজনার মধ্যেও এক অনিশ্চিত আশার আলো যেন টিমটিম করে জ্বলছিল। বর্ষার ভবিষ্যৎ কি? ঠিক সেই মুহূর্তে বর্ষার ফোন বেজে উঠল। ও বাড়ি থেকে আসার পর শ্রাবণ মাত্র কল দিল। স্ক্রিনে নামটা দেখতেই বুকের মাঝে চাপা কষ্টটা বেড়ে গেল। মায়ের দিকে তাকাতেই শিউলি বেগম উঠে যেতে যেতে বললেন, কথা বলো তোমরা। সব মিটিয়ে নাও। দেখো যদি ও এসে তোমাকে নিয়ে যায়। এতে তোমার বাবার রাগ কিছুটা কমবে গি। বর্ষা আঁচলে চোখ মুছে কল রিসিভ করে। তার পটল চেরা ঠোঁট তিরতির করে কাঁপছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে শ্রাবণের ভারী কণ্ঠ ভেসে এলো, বর্ষা, কেমন আছো? কণ্ঠে অসহায়ত্বের ছাপ। বর্ষা এক মুহূর্ত চুপ থেকে গলা সামলে বলল, কেমন থাকার কথা শ্রাবণ? যে ঘর ছেড়ে এসেছি সেটা তো তুমি খুব ভালো করেই জানো গো। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেল। ওপাশ থেকে সে বলল, তুমি আমার কথা শুনতে চাও না জানি। তবু একটা কথা বলতে চাই বর্ষা, তোমার চলে যাওয়ার পর থেকে আমি প্রতিটা মুহূর্তে অনুভব করেছি তোমার না থাকাটা আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। আমি বারবার ভেবেছি কেন তোমাকে সেদিন একটা বারও জিজ্ঞেস করিনি তুমি ভালো আছো তো? বর্ষার চোখ ভিজে উঠল। কিন্তু সে নিজেকে সামলে রাখল। ধীর গলায় বলল, তুমি কখনো জানতে চাওনি শ্রাবণ। আমার কষ্টগুলো তোমার কাছে তুচ্ছ। কাকু, তুমিও আজ আমাদের সাথে ঘুমাও না। বাবা বাইরে গেলে যেভাবে এক বিছানায় আমি, মা আর তুমি ঘুমাই। রাকিবের বুকে যেন প্রচণ্ড জোরে একটা ঘুষি বসিয়ে দিয়েছে কেউ। সে হতভম্ব হয়ে বড় ভাইয়ের ছোট মেয়ে বৃষ্টিকে বলল, এসব তুমি কি বলছো মা, পাগলের মতো? ফরহাদ খেতে বসে এক লোকমা খাবার কেবল মুখে পুড়েছে এমন সময় বেডরুম থেকে কথাটা কানে ঢোকায় তার গলায় খাবারটা আটকে গেল। তার স্ত্রী তানিয়া টেবিলের পাশে দাঁড়িয়েছিল। তার মুখটাও একদম ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। কথাটার অর্থ এমনই কুৎসিত শোনাল যে এক মুহূর্তে তার মাথাটা ঘুরে উঠল। সে ছুটে গেল নিজের মেয়ের কাছে। এ কি বলছিস তুই? বৃষ্টি ফ্যালফ্যাল করে তাকালো মায়ের দিকে। আবার বলল, সেদিন বাবা যখন খুলনা গেল সে রাতে না, তুমি রাকিব কাকাকে কল করে বাড়ি আসতে বললাম, আমরা 3 জন এক বিছানায় ঘুমালাম। তানিয়া রেগে এক চড় বসিয়ে দিল বৃষ্টির গালে। কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাবার কাছে চলে গেল সে। রাকিবের মুখ পুরোই ফ্যাকাশে হয়ে গেল। সে লজ্জায় ছুটে বাড়ি থেকে পালিয়ে গেল। তানিয়া কিছুই যেন বুঝতে পারছে না এসব নোংরা কথা 7 বছরের একটা বাচ্চা মেয়ের থেকে কি করে বের হয়। এসব সত্যি নয়, এটা ফরহাদকে বলতে যেতেও তার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। মেয়ের মুখ আর দেখতে ইচ্ছা করছে না তার। সে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে বিছানায় ছুটে গিয়ে বালিশ চেপে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে।
ফরহাদ স্তম্ভিত হয়ে খাবার টেবিলে বসে আছে। তার কোলে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। রাকিবকে সে আপন ছোট ভাইয়ের মতো দেখত। 2 মাস আগে গ্রাম থেকে শহরে এনে সেই ওকে এখানে একটা কাজ আর থাকার ব্যবস্থা করে দেয়। সম্পর্কে সে তার খালাতো ভাই হয়। সে যতদূর দেখেছে তানিয়া আপন ছোট ভাইয়ের মতো ব্যবহার করে এসেছে তার সাথে। কিন্তু মেয়ের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার অগোচরে তাদের দুজনের ভেতর যে কোনো অবৈধ সম্পর্ক থাকতে পারে তা সে ভেবেই পাচ্ছে না। বৃষ্টি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ওকে সোফায় বসিয়ে দিয়ে সে পাথরের মূর্তির মতো বসে রইল তার পাশে 2 ঘন্টার মতো। অতিরিক্ত চিন্তা করতে করতে ঘোরের জগতে চলে গেছে সে। এমন সময় ঘাড়ের পেছনে হালকা ঠান্ডা কিছুর স্পর্শ পেতে শিউরে উঠল তার সারা শরীর। শরীরে অদ্ভুত এক রকম প্রশান্তি অনুভব করছেন এখন। কয়েক মুহূর্ত প্রচণ্ড মানসিক অস্থিরতার পর এমন শান্তি তার ঘোরকে ঘোরতর করে ফেল। ফরহাদ ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়াল। মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। স্ত্রীর ঘরটাও ভেতর থেকে বন্ধ। সে হেঁটে এসে দাঁড়াল বেলকনিতে। বেলকনির লোহার রেলিং বড়জোর 4 ফুট উঁচু। সে দাঁড়িয়ে আছে 9 তলা একটা বিল্ডিং এর 8 তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের বেলকনিতে। কয়েক মুহূর্ত শান্ত হয়ে দাঁড়িয়ে রইল সে সেখানে। চোখের সামনে ভেসে উঠল নিজের মা-বাবা, প্রিয় আত্মীয় বন্ধু, স্ত্রী তানিয়া, মেয়ে বৃষ্টি আর রাকিবের ছবি। রেলিং টপকে ঝাঁপিয়ে পড়ল সে নিচে। রাস্তার এপাশে গতরাতে এক ট্রাক ইটা এনে রেখেছিল কেউ। ওগুলোর উপরই মুখ থুবড়ে পড়ল সে। মুহূর্তে মাথা ফেটে ঘিলু বেরিয়ে এলো। রক্তের স্রোত বইতে লাগল মুখে নিচ থেকে। কয়েকবার শরীরটা সামান্য কেঁপে একদম নিস্তেজ হয়ে গেল। ছুটে এলো বিল্ডিংয়ের দারোয়ান। শুরু করল চেঁচামেচি। একে একে জ্বলতে লাগল বিল্ডিংয়ের সমস্ত ফ্ল্যাটের আলো। লোকের ভিড় লাগল, পুলিশ আসলো, রাকিব ও ফরহাদের আত্মহত্যার খবর পেয়ে ছুটে এসেছে। তানিয়া নির্বাক হয়ে গেল। এসব কি ঘটছে তার সাথে? নিশ্চয়ই এগুলো সত্যি নয়, কোনো দুঃস্বপ্ন দেখছে সে। পরদিন পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হলো রাকিব আর তানিয়াকে ফরহাদের খুনের দায়ে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা দুজনে মিলে ধাক্কা দিও